কি বলে যে তোমার কাছে ক্ষমা চাইবো ভেবে পাচ্ছি না। ছি ছি মা, এ আপনি কি বলছেন? ক্ষমা তো আমার চাওয়ার কথা। হ্যাঁ, এই কথা বলে আমাকে আর লজ্জা দিও না বাবা জীবন। মেজবো নির্বুদ্ধিতার জন্য কতগুলো মানুষকে হেনস্থা হতে হলো, তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা জীবন। সে যে এমন কাজে তোমাকেও টেনে এনেছে, তার এই আস্পর্ধার কথা ভেবে আমি অবাক হয়ে যাই। আমরা বাড়ির লোক তার অশান্তির ঠেলায় একটা প্রহরও শান্তিতে কাটাতে পারিনি। বিয়ে হয় স্তক দেখে আসছি, সে কাউকে পরোয়া করে না। আমি জানি, আমি বেশ ভালোভাবেই জানি, ওই মেয়ে মানুষ আমার সংসারে বড় রকমের একটা সর্বনাশ না করে ছাড়বে না। সব দিক থেকে কি করে আমাকে হেনস্থা করা যায় এই তার চিন্তা। মা, মেজগিন্নি আমাকে টেনে আনেননি কো। বাবা জীবন, এমনি তোমার কাছে আমার মাথা হেঁট হয়ে আছে, তার হয়ে বলে তুমি আর আমাকে লজ্জা দিও না মা, এই কথা সত্যি। আমি শতপবিত্র হয়ে না আসলে মেজগিন্নি সাধ্য কি আমাকে টেনে আনেন। আমি নিজেই উদ্যোগ নিয়েছিলাম সুবোধ ভাইয়াকে বোঝাতে, তিনি রাজি হলে আপনার কাছে আসতাম। কারণ আপনার অনুমতি ছাড়া তো এই সংসারে কিছু ঘটবে না আমার। আর যা ঘটেছে তা যদি অন্যায় হয় তাইলে তার তিরস্কারের ভাগী আমিও, মেজগিন্নি একা নন। কারণ তিনি শুধু প্রস্তাব দিয়েছিলেন, আমি সায় না দিলে তিনি হয়তো একদূর ভাবতেনই না। আর একটা কথা মা, তিনি আপনাকে অপমান করবেন এমনটা ভেবে কিছু করেননি কো। ওই মেয়েটার ভালোর কথা ভেবেই। আর তিনি যা বলছেন তা হয়তো আমাদের আমাদের সংস্কারে আটকাবে, কিন্তু সেটা অন্যায় নয় মা। আজকাল তো অনেক বাড়িতেই ওসব কথা থাক না বাবা। আজকাল তো অনেক কিছুই ঘটছে যা শুনে স্বর্গে বসে পিতৃপুরুষ অব্দি আঁতকে উঠছে। যারা খেরেস্থানে হাব ভাব করে আনন্দ পায় পাক, আর যারা নিজেদের ধর্ম বিসর্জন দিয়ে বাহবা পেতে চায় বাহবা পাক। আমার সেসব জেনে বুঝে কাজ নেই। আমি যেমন করে বেঁচে এসেছি, যেমনটা বিশ্বাস করেছি, শেষ দিন অবধি সেই বিশ্বাস নিয়েই থাকবো। বিশ্বাস ত্যাগ করা আর জীবন ত্যাগ করা দুই সমান। মা, আপনাকে বা আপনার বিশ্বাসকে আঘাত দেবার জন্য এতদিন এই সংসারে থেকে এটা সে বুঝলে না যে এরকম একটা প্রস্তাব করলে সংসারে কি অনাচার হতে পারে? এটা তুমি বিশ্বাস করতে পারো? তুমি ওই মেয়ে মানুষকে এখনো চেনোনি বাবা জীবন। ওকে চিনতে তোমার ঢের দেরি, কিন্তু ওকে আমি হাড়ে হাড়ে চিনেছি। আমার সংসারকে ছাড়খাড় করে দিতে না পারলে তার শান্তি নেই। তবে আমার সংসার এটাই বা বলি কি করে, এখন তো আমার ছেলে বউদের সংসার, তাদের কথাই তো ছেলেরা এখন উঠছে আর বসছে। ওপরে ওপরে যতই ছেলেরা তরপায় না কেন, ভেতরে ভেতরে সব আঁচলে কেটে আছে। হ্যাঁ, কেউ বউয়ের কথায় মুখে খিল দিচ্ছে, আর কেউ বউয়ের ভাঙানিতে লম্পজম্প করছে। নিজেদের মত বলে তো কিছু নেই। তারা যদি এই সংসারে অনাচার মেনে নিতে চায় মেনে নিক, আমি বাদ সাধবো কোন অধিকারে। খালি একখানা কথাই আমি বলবো, এই সংসারে যতদিন আমি থাকবো আমি কোনো অনাচার ঘটতে দেব না। আমাকে কাশী বৃন্দাবন পাঠিয়ে দিন, তারপর যা ঘটার ঘটবে। আমি দেখতেও আসবো না, বলতেও আসবো না।
আজ আবার বামুন দিদিকে ছুটি দেওয়া হয়ে গেল। এ নিয়ে 4 দিন ছুটি নেওয়া হয়ে গেল তার। বুঝি না বাবা, যদি নিজেরাই এমন করে খেটে মরবো তাহলে আর মাইনে দিয়ে লোক রাখা কেন? অবশ্যই আমারই বা বলার কি আছে, তার স্বামী মাইনে দেন, তিনি লোককে ছুটি দেবেন না ছুটি দেবেন না সেটা তার ব্যাপার। তাতে সংসারের কি এলো গেল, তাতে তার ভাই বই গেছে। বর্তাকুকে এই অবস্থায় ফেলে রেখে পরদিকে কিনা হেসেল থাকতে নামতে হচ্ছে। বলি বাড়ির সকলের জন্য তো তার ভারী চিন্তা, এই চিন্তাখানা বুঝি তার মাথায় এলো না? নিজেও তো হেসেলে ঢুকবেন, অবশ্যই ঢুকবেনি বা কেমন করে? তার পেয়ারে বর্তাকুর জামাই এসেছেন। এই হলুদ খানা একটু বেটে দে। কি কাণ্ড বলো দেখিনি, বর্তাকুর জামাই এসে কিনা মায়ের হাতে পায়ে ধরে মাপ চাইছে। বাড়ির বড় জামাই, তার কি হেনস্থা! আর বর্তাকুর জামাইয়েরও বলিহারি যায়। এমন একখানা প্রস্তাব শুনে কেউ কখনো তাল দেয়? কোথায় তিনি তাকে থামাবেন তা না, অসুস্থ বড়-ঠাকুরের কাছে গিয়ে কথাখানা পারলেন। তিনি যদি না চাইতেন তাহলে জল কি এত দূর গড়াতো না, এত কাণ্ড হতো না? তিনি ওনার পেয়ারের মেজগিন্নির সঙ্গে আহ্লাদে নেচে উঠলেন। মা গো মা, কি ঘেন্না কি ঘেন্না! আর বড়-ঠাকুরই বা সরাসরি না করলেন না কেন? বলি বাড়ির জামাই তো কি হয়েছে, তিনি যদি বাড়ির সম্মানের কথা মাথায় না রাখেন আমরাও তাকে কেন সম্মান দেবো শুনি? কে কাকে কত সম্মান দেয় সে আমার ঠেস দিয়ে কথা কইছিস কেন তুই? দিদিদের ঘরে আড়ি পেতে। কি বললি? আমি আড়ি পেতেছি? তাহলে এত কথা জানলে কোত্থেকে শুনি? আর যদিও বা তুমি জানলে, শেষ ঠাকুরের কাঁধে না তুললেই পারতে, এত বড় কাণ্ডখানা বাধ্য না? তাইলে এখন সব দোষী আমার, তাই তো? এই কথা কে বলেছে? বললি তো এক্ষুনি তো বলি আমি যদি তার কানে গিয়ে কথাখানা না তুলতুম তাহলে জানতে পারতি বাড়ি বসে কি সর্বনাশের কথা ভাবা হচ্ছে। কি বদ্দি, তুমি জানতে পারতে? দেখতিস একদিন ওই মেয়েকে পাচার করে বিয়ে দিয়ে নিয়ে এসে এ বাড়িতে হাজির হতো, তখন কি হতো? সবার মুখে কেমন চুনকালিখানা লেপা হতো ভাবতো? কারোর কাছে মুখ দেখানোর জোর থাকতো নাকি কেউ সম্পর্ক রাখতো এ বাড়ির সঙ্গে? শোনো শেষদি, মেজদি এমন কিছুই করতো না। এখনো ওই মেয়ে মানুষের সম্পর্কে তুই দিদি কি আনাজ করবো বল? তোকে কিচ্ছু করতে হবে না, ও আমিই করে নিতে পারি। তুমি উপরে যাও না, আমি দিকটা সামলে নেব। বড়-ঠাকুর একা আছেন। তুই ক্ষমা দে মেজবু, তুই ক্ষমা দে। তোকে আর আমাদের জন্য কিচ্ছুটি ভাবতে হবে না, আমাদের কথা ভাবতে হবে না তোকে। তুই আমাদের জন্য অনেক করেছিস, অনেক। এবার একটু আমাদেরকে আমাদের মতো করে থাকতে দে, থাকতে দে।
মা, বলছিলাম যে সামনের সপ্তাহে আমার সেজশালা কলকাতায় আসছে। তো তারা লিখেছে যে এখানে এই বাড়িতে এসে কটা দিন থাকবে। কটা দিন থাকবে মানে? মানে এখানে এই বাড়িতে আসছে, কটা দিন থাকবে। তো তাদের কি কোনো এখানে আত্মীয় স্বজন কেউ নেই যে বোনের শ্বশুর বাড়িতে এসে উঠবে? না না, এসে উঠবে কেন, কটা দিন থাকবে এই তো। বোনের শ্বশুর বাড়িতে কদিনের জন্য কেউ এমন ভাবে থাকতে আসে নাকি? এটা কি ধর্মশালা? আর তুমি জানো না এবারের কি হাল? কোথায় থাকতে দেব, কোথায় শুতে দেব? আর তারা ধনী মানুষ, খাওয়া দাওয়ার ব্যাপার করতে হবে, কত খরচা হবে ভাব দেখনি। তারা বাইরের মানুষ, তারা এত কিছু জানে নাকি? ওই তো আগের বার যখন এসেছিল তখন সেজ বউয়ের মামাতো বোনের বাড়ি গিয়ে উঠেছিল। তারা আবার খুব বড় লোক, খুব খাতির যত্ন করেছে। আমরা যতটা পারবো ততটা করব। এখন আমাকে বলেছে, আমি তো আর বলতে পারি না যে অন্য আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে ওঠো। তোমাকে কেন বলতে হবে? তাদের তো নিজেদেরই সেটা মনে হওয়া দরকার। তাদের কি মনে হওয়ার দরকার অত সব আমি জানি। তুমি বলো তো তাদের না করে দিই। আর কি কি আর হবে, আমার খানিক নাক কাটা যাবেই। না বাবা, আমার জন্য তোমাদের নাক কাটা যাবার কোনো দরকার নেই। আসতে বলো তাদের, খানিক অসুবিধার মধ্যেই থাকবো আমরা। ও মা, ওদের থাকার ব্যবস্থা করতে হলো তো ওই ওপরের অধিকার ঘরখানা খালি করতে হবে। মানে ওই যে বাড়তি ঘরখানা মেজবউ অধিকার করেছেন মল্লিকাকে নিয়ে থাকার নাম করে। খালি করো। মা, তাহলে মল্লিকাকে তোমার ঘরে চলে আসতে বলি? না, মল্লিকা এখানে থাকলে আমাকে অন্য ঘরের ব্যবস্থা করতে হবে। তাহলে একটা কাজ করি, ওই সিঁড়ির নিচের ঘরটার ব্যবস্থা করে দিই। যা ভালো বুঝে করো। চিরটা কাল পেভাটা সংসারে আগুন জ্বালিয়ে এলো। সব সময় মেজো বউকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অশান্তি না পাকালে তার ভাত হজম হয় না। আর সেজে বউটা হয়েছে তেমনি, একটা কথা কানে গেল কি গেল না অমনি চললো লাগানি ভাগানি করতে। আরে এত বড় উকিল হয়েছিস, বেধবা বিবাহ আইনটা জানিস না? মেয়েটার একটা হিললে হলে তোদের ঘাট থেকে তো দায়টা নামতো। কিসের এত রাগ মেজো বউয়ের ওপর কে জানে? সবসময় তাকে খাটো করার জন্য মাকে উস্কানি দেওয়া। একটা মানুষ যে সবসময় তোদের সংসারের ভালোর জন্য ভাবছে, তাকে এমন ভাবে হেয় করা, অপমান করা, ধম্মে সইবে? দেখো তুমি, এর ফল ওদের ভুগতেই হবে। তাকে কি ফল ভুগতে হবে জানি না, কিন্তু আজ আমার ভুলের জন্য দুখানা জীবন শেষ হয়ে যেতে বসেছিল। এরকম ওলট পালট কেন হয়ে গেল? কিন্নি ভুল করলুম, আমার এই পাকা মাথায় এত বড় ভুল করলুম, এত বড় ভুল। ভুল তো শুধু তুমি একা করনি, ভুল আমিও করেছি। আমার উচিত ছিল তোমাকে ঠেকানো। মা কথাখানা শুনলে সে আজ নয় কাল, যেদিনই হোক এমন কাণ্ডটাই তো ঘটত। সে পেভার ইন্ধনেই হোক না কেন। ওর ভাইকে রাজি করিয়ে যদি তার সামনে নিয়ে যেতে পারতুম, তাহলেও এমন কাণ্ডটাই ঘটত। হ্যাঁ, হয়তো দুটো প্রাণ নিয়ে টানাটানি পড়ত, কিন্তু মেজে বউকে তো সবাই তুলোধনা করত। ঠাকুরের অশেষ কৃপা যে তেমন বড় কিছু ঘটেনি।
এমনি তেমন কিছু হলে তো মুখ দেখাতে পারতুম না কো, এতে নিজের সামনে নিজে দাঁড়াতে পারছি না কো। আর তেমন কিছু হলে তো নিজেকে কখনো এমন অসহায় লাগেনি কো, কখনো এমন হেরো মনে হয়নি কো। দিন রাত একটা অপরাধের দায় যেন তাড়া করে বেড়াচ্ছে আমাকে। কি করব, কি থেকে যে এর মুক্তি, কোনো দিশা খুঁজে পাচ্ছি না কো। মেজগিন্নিকে দেখেছো? দেখেছি, তার দিকে তাকাতে পারছি না গো। আসার সময় মুখোমুখি পড়ে গেলুম, চোখের দিকে তাকালেন, তারপর চোখ নামিয়ে চলে গেলেন। চিনতে পারলুম না। আমার সে চেনা মানুষটা এক ধাক্কায় কোথায় সেই উজ্জ্বল চোখ, কোথায় সেই মুখের হাসি, সেই ছটফটানি, সব যেন কোন অতল অন্ধকারে তলিয়ে গেছে। কোথায় সেই উচ্ছলতা, সেই জীবনী শক্তি, সব যেন কেউ শুষে নিয়েছে, নিমেষে শুষে নিয়েছে। পাষাণের মতো ভাষাহীন নিথর মুখখানি, সে মুখে শুধুই শূন্যতা, শূন্যতা। কিন্তু কোন খারাপ কাজটা করেছিলেন তিনি? কোন মহাপাপখানা করেছিলেন? তিনি ভগবান জানেন যে তিনি যা চেয়েছিলেন, আমি যা করেছি, তার মধ্যে কোনো অন্যায় নেই কো। তাইলে কেন ভগবান এত বড় শাস্তি দিলেন আমাদের? নাকি কোনো পরীক্ষা? এত বড় দায়িত্বখানা কাঁধে নিলুম বলে বাজিয়ে দেখছেন আমাদের মধ্যে সেই শক্তি আছে কিনা? এই পরীক্ষাখানা পেরুলে তবেই কি আলোর সন্ধান পাবো গিন্নি? মেজুকুড়ি দেখো, মল্লিকা, কি করছিস? উঠে যা। এই ঘরখানা আমাকে খালি করে দিতে হবে মেজুকুড়ি। কেন? সেতু কাকা বলেছে এই ঘরে থাকা চলবে না। সামনের হপ্তাহে তার শ্বশুর বাড়ির লোকজন আসবে, তাই
ঘরটা লাগবে। ঠিক আছে, চ, আমি তো জিনিসপত্র মার ঘরে দিয়ে আসছি। না, ঠাকুমার ঘরে না। তবে তবে তুই কোন ঘরে থাকবি? সিঁড়ির নিচের ঘরে। আমিও যাচ্ছি তোর সঙ্গে ওই ঘরে। না না, আমি যাব আর না। তুমি আমার জন্য আর কিচ্ছু করো না, পায়ে পড়ি তোমার, আর কিচ্ছু করো না।